নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো নিশির ডাক নিয়ে। এই নিশির ডাক নিয়ে কথা বলতে গিয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে, কারণ আমার মনে হয় এর থেকে বেটার হতো যদি পিসির ডাকে সাড়া দিতাম, অ্যাটলিস্ট ব্রিগেডে গিয়ে কিছু ডিম ভাত তো খেয়ে আসতাম। এইটা যদি নিশির ডাকে স্ক্রিপ্ট হয়, ও সরি খালি না ওই রকম স্ক্রিপ্ট, তো এটা যদি স্ক্রিপ্ট হতো আর এটাকে যদি SBF এ আমি বসে থাকতাম এবং এটা আমার সামনে কেউ সাবমিট করতো, তাহলে আমি ঠিক করে ছেঁড়া হলো না ধর। নিশির ডাক এমন একটা রদ্দি প্রোডাক্ট যেটাকে স্টুডেন্ট প্রজেক্ট হিসেবেও অ্যাপ্রুভ করা যায় না। এটা কে বানিয়েছে, কেন বানিয়েছে, কি জন্য বানিয়েছে, এটা আপনি দেখে বুঝতে পারবেন। জঘন্য ডিরেকশন, জঘন্য স্ক্রিন প্লে, জঘন্য অ্যাক্টিং, জঘন্য ব্র্যাকেটে সবগুলোই দিয়ে নানান হরর ফিল্ম থেকে নানান রকম এলিমেন্ট নিয়ে একটা জগা খিচুড়ি বানানো হয়েছে, যার মধ্যে না আছে হরর, না আছে ড্রামা, শুধু হরহর করছে। অনেস্টলি যদি একটু ডিসেন্ট সিনেমাটোগ্রাফি না থাকতো তাহলে হয়তো এই সিরিজটা দেখতেও পারতাম না। সিরিজটা শুরু হতেই মনে হলো আমি মা দেখছি, মানে নিজের মা না, কাজলের মা, মানে কাজলের সিনেমা মা, কাজলের মা তনুজা নয়। ওখানেও যেরকম একটা পোড়ো বাড়ি, সবাই গেল, সেখানে একটা পুরনো অভিশপ্ত কিছু রয়েছে, একটা বুড়ি রয়েছে, এগুলো সব সিমিলার মোটামুটি। সুপার ন্যাচারাল যে এন্টিটি রয়েছে তাকে তো পুরো স্ত্রীর মতোই দেখতে, তার ট্রিটমেন্টটাও স্ত্রীর মতোই। ছোটবেলা থেকে আমরা এই নিশির ডাক কনসেপ্টটা এত সুন্দরভাবে শুনেছি যে সেটাকে নিয়ে এরকম ছেলে খেলা করা হবে এটা আমি ভাবতে পারিনি। আর হ্যাঁ, এতদিন আমরা রবীন্দ্রসঙ্গীত শুনেছি সিনেমায় বা সিরিজে, এখন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থাকছেন কাস্টে, মানে নস্টালজিয়া, ট্রিবিউট এসবে আর হচ্ছিল না, অডিয়েন্সকে ঠিক ধরে রাখা যাচ্ছিল না। এখন থেকে আপনারা নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, এনাদের সবাইকে দেখতে পাবেন। দেখবেন হয়তো ডোনাল্ড ট্রাম্প পাড়ার চায়ের দোকান থেকে মুড়ি কিনে খাচ্ছে। এরকম একটা হিস্টোরিক্যাল ফিগারকে এরকম একটা ফিকশনাল স্টোরিতে কি করে ইনপুট করলো এবং সেটাকে অ্যাপ্রুভও কি করে করলো। দাঁড়ান, এই সিরিজটাও কিন্তু অনেকের ভালো লাগবে। ওই যারা কমেন্ট সেকশনে এসে বলেন ভূতপূর্ব আমার খুব ভালো লেগেছিল, রবীন্দ্র কাব্য রহস্য আমার খুব ভালো লেগেছে, আপনাদের ভালো লাগে তো, ওই জন্যই তো ইউথ চলে যাচ্ছে কলকাতা ছেড়ে। প্রত্যেকের যেরকম জঘন্য অ্যাক্টিং সেরকম জঘন্য স্পিচ ডেলিভারি, মনে হবে পুরো বি গ্রেড জুনিয়র ক্যাটাগরির অ্যাক্টরদের নিয়ে সিরিজটা বানানো হয়েছে। চাওলা, ড্রাইভার, এদের অ্যাক্টিং দেখলে মনে হবে এরা নাটকের ক্লাসে জাস্ট জয়েন করতে এসছে, এবং গোটা প্রেমিসটাই অদ্ভুত কনভলিউটেড। বাই দ্য ওয়ে, আমি বাংলার মধ্যে ইংলিশ মিশিয়ে বলি বলে অনেকে লিখেছেন আপনার বাংলাটা ভালো না, আপনার এটা। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যান, আমার চ্যানেলে পড়ে থাকবেন না। আর আপনারা এতটাই গণ্ডমূর্খ যে প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে এই চ্যানেলটা বাইলিঙ্গুয়াল, ওটা পড়তে পারেন না। আমাকে বলছেন আমার নলেজ নেই। এবং সিনেমাটা পুরোপুরি একটা ওয়েস্টার্ন কনসেপ্ট, যেটার জন্য প্রচুর ওয়েস্টার্ন টার্ম ইউজ করতে হয়। এটা বাংলার নাটক নয়, তো ফিল্ম ক্রিটিসিজম দেখতে হলে না ইংলিশের টার্ম জানতে হবে, বুঝতে হবে। আমার বাংলা বুঝে আপনাদের কোনো লাভ নেই। আমি এখানে বাংলা এসে রাইটিংয়ে পার্টিসিপেট করতে আসিনি। আপনার বাংলা খুব ভালো, আপনি কবিতা লিখুন, গল্প লিখুন, নিজে পড়ুন, পড়ান এবং গঙ্গায় ডুব মারুন। সত্যজিৎ রায় নিজেই বলেছিলেন ইন্ডিয়ান অডিয়েন্স ইজ ফেয়ারলি ব্যাকওয়ার্ড। কমেন্ট সেকশন দেখলেই আমি বুঝতে পারি। একজন 84 বছর বয়সের ভদ্রলোক কমেন্ট সেকশনে লিখছেন ঈশা সাহার রোম্যান্টিক বডি, আমরা এই শহরে মেয়েদের সুরক্ষার কথা বলি, ভেবে দেখবেন। কয়েকজন স্টুডেন্ট পিএইচডি করার জন্য, মানে পিএইচডি রিসার্চ করার জন্য তারা সোনামুখী গ্রামে আসে নিশিগন্ধা বলে একজনের সার্চে। এই নিশিগন্ধা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজ, এবং কিভাবে এই নিশিগন্ধার ফ্যামিলির সাথে তাদের যোগাযোগ হয়, কিভাবে তারা আসে, কেন ওই গ্রামে আসে, এগুলোর না কোনো ব্যাক স্টোরিও পাবেন না, এগুলো কোনো রেলিভেন্সও পাবেন না। জাস্ট এসে গেল, এসে গিয়ে গ্রামের লোক ভয় পেতে আরম্ভ করে দিল, এবং এই নিশি নাকি লোকে গান গাইলে তাকে মেরে দেয় পুরো স্ত্রীর মতো এসে অ্যাটাক করে। এবং গল্পটা যতটা বাজে তার থেকেও বেশি বাজে বোধহয় এর অ্যাক্টিং। এদের মধ্যে অনেকগুলো অ্যাক্টার্স আছে যাদের আলাদা আলাদা করে আমাকে নাম বলতে হবে না, এদের মুখ আপনারা মোটামুটি সবাই চেনেন। ওই ভূতপূর্ব, তারপর ওই রাবীন্দ্রিক গল্পগুলোর মধ্যে এনারা থাকেন। তো আমি এদের নাম দিয়েছি দ্য রবীন্দ্র লবি অ্যাক্টার্স। মানে গোটা পৃথিবী যখন মার্সে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, তখন এই লবির অ্যাক্টরগুলো এখনো মনে করিয়ে দিচ্ছে বাঙালি রবীন্দ্রনাথের বাইরে বেরোতে পারেনি। এদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় এরা মুড়ির বাইরে আর কিছু খায় না, এনার্জি লেভেল পুরোপুরি জিরো, নড়তে চড়তে কচ্ছপের মতো টাইম লাগে, এবং ডায়লগ ডেলিভারি বাপরে বাপ, প্রত্যেকটা লাইনে আবৃত্তি। গল্পের লজিক বলে কোনো কিছু নেই। একটা গ্রুপ অফ স্টুডেন্ট একটা পোড়ো বাড়িতে রয়েছে, কি করে রয়েছে, অ্যামিনিটিস কোথায় গড নোজ। একটা কাজের লোক রয়েছে, সে নাকি তাদের খাবার এনে দেয়। একবারও দেখানো হলো না যে তারা খাবারটা এনে অ্যাকচুয়ালি খাচ্ছে। তাদের ফোন তারা কোথায় চার্জে দিচ্ছে। তাদের অ্যাকচুয়ালি ওখানে থাকার কথা ছিল একদিন, মানে ইন্টারভিউটা নিয়ে
ফেরত চলে যেত। অথচ একটা মার্ডারের জন্য তাদের থেকে যেতে হলো বেশ কয়েকদিন, এবং এতদিন থাকার জন্য তাদের কিন্তু সাপ্লাইজও ছিল না। মানে তারা একটা পিঠে ব্যাগ, একটা গিটার নিয়ে চলে এসেছিল। অতদিন ধরে তারা স্নান করছে, জামা কাপড় চেঞ্জ করছে, ফোন চার্জ দিচ্ছে এবং বিন্দাস আছে। ওই পোড়ো বাড়িতে সাপ, খোপ, মশা, মাছি কিছুর উপদ্রব নেই। তাদের বাড়ির লোক কেউ খোঁজও করেনি। এবং ইউজুয়ালি আমরা হরর স্টোরিতে দেখি যে সবাই একটা ডিনায়াবিলিটি স্টেজ দিয়ে যায়, যেখানে অ্যাকসেপ্ট করে না যে না এরকম সুপার ন্যাচারাল কিছু হচ্ছে না। এখানে এভরিওয়ান জাস্ট অ্যাকসেপ্টস, হ্যাঁ ও তো আছে, হ্যাঁ এ তো এরকমই হয়, হ্যাঁ নিশি ডেকে নিয়ে যায়। এবং নিশির যখন আপনি ব্যাক স্টোরি দেখবেন তখন বুঝবেন হ্যাঁ এগেন সেই দ্য ক্যাসপার কনন্ড্রাম, আহারে সিম্পাথাইজিং ভূত, অথচ যাকে তাকে তুলে নিয়ে গিয়ে মেরে দেয়। মানে মারার বেলায় ভূত ডিসক্রিমিনেট করে না। আর ওই যে বললাম গল্পে আবার রবীন্দ্রনাথ নিজেই আছেন, কাস্টিংটা দেখবেন, ঠোঙা পড়া রবীন্দ্রনাথ। 85 বছর ধরে পড়ে থাকা পিয়ানো সুন্দর টিউনে বাজছে। আমার তো মনে হয় এটা দেখে স্টাইনওয়ে বা ইয়ামাহা এসভিএফ কে কন্ট্যাক্ট করেছিল যে কার পিয়ানো আমাকে বলো, 85 বছর ধরে একদম পারফেক্টলি ইন টিউন কি করে বাজে। আমার হারমোনিয়াম তো 2 বছর পড়ে থাকার পর ভ্যাপু বাজাতে আরম্ভ করে। এবং ডিরেকশন দেখলে আপনার মনে হবে বানাতে চেয়েছিল এক, বানিয়েছে আর এক। মানে হয় না অনেক সময় আমরা পরীক্ষা দিতে যাই, সেখানে প্রশ্নগুলো দেখে মনে হয় সবই পারবো, কিন্তু টাইম প্রচুর কম, ওই জন্য কিছুই না লিখে চলে আসে। ডিরেক্টরও তাই করেছেন। হররের হও নেই। এবং এই কম বয়সী ছেলে মেয়েগুলো কলেজে পড়ে, এদের কাছে এত টাকা এলো কোথা থেকে? এরকম যে পড়ে রয়েছে দিনের পর দিন, নাকি ওই কাজের লোকটা ফ্রিতেই খাবার দিচ্ছে? ভাই আমাকেও এরকম একটা লোকেশন বলে দাও। যদি আমি ক্যাটাগরি ধরে যাই না, যে ক্যারেক্টার, স্ক্রিন প্লে, স্ক্রিপ্ট, ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, এডিটিং, এসব ধরে যদি যাই, তাহলে ম্যাক্সিমামে নন এক্সিস্টেন্সের জন্য 0 পাবে। বেসিক সিনেমাটোগ্রাফি শুধু আছে, ক্যামেরা ওয়ার্ক ইজ মোর দ্যান ডিসেন্ট ফর দিস কাইন্ড অফ ফিল্ম। এবং কলকাতায় কি সব বিজিএম রাইটাররা ওপরে চলে গেছে? রবীন্দ্রসঙ্গীতের বাইরে কোনো বিজিএম নেই? আরে ভাই পাগল ঠাগল তোমরা। ক্রেডিটে লেখা রয়েছে লিরিক্স অ্যান্ড মিউজিক রবীন্দ্রনাথ ঠাকুর। কোন যুগে চলে এসেছি আমরা? মানে জুরাসিক ওয়ার্ল্ড দেখছি, ব্যাকগ্রাউন্ড স্কোর বাই মোজার্ট, ডাইনোসরস ডিজাইন বাই লিওনার্দো দা ভিঞ্চি। আপনি ক্যারেক্টারের সাথে কানেক্টই করতে পারবেন না, ওই জন্য কে কখন মরলো বাঁচলো ইউ উইল নট অ্যাকচুয়ালি কেয়ার। যে গ্রামে কোনোদিন দুর্গাপুজোই হয় না, সেখানে বিজয়া সম্মেলনী অ্যারেঞ্জ করা হলো এবং ঢাক, ঢোল, মালা সবকিছু চলে এলো রাতারাতি। হাউ ইজ ইট পসিবল? এবং মেন কালপ্রিট যাকে দেখানো হচ্ছে তাকে আপনারা সবাই চেনেন। তার অ্যাকচুয়াল বয়স হয়তো 50 থেকে 60-এর ভেতরে হবে, এবং সে একটা 85 বছর পুরনো গল্প বলছে, এবং তার উপর রিভেঞ্জ নেওয়ার কোনো মানেই হলো না। এবং সে নাকি কোন বিদেশ থেকে পুলিশের সমনে, ওই ছোট্ট গ্রামের একটা পুলিশ স্টেশন, তার সমনে একজন বিদেশ থেকে চলে এলো রাতারাতি কয়েক ঘন্টার মধ্যে। মানে এরা কোন লেভেলের গঞ্জিকা সেবন করে এই গল্পটা লিখেছিল? গ্রামের লোকেরা বলছে যে কেউ যদি এদের সাহায্য করে আমরা সবাইকে এক ঘরে করে দেবো, অথচ তারাই চলে এলো হেল্প করতে। আবার লাস্টে বলছে ইনি আমাদের বউ ঠাকুরন। আরে বউ ঠাকুরনের ভূত তো তোদেরই মারতো। মানে কনসেপ্টটা নিয়েছে স্ত্রী থেকে, সেটিংটা নিয়েছে মায়ের থেকে, প্রেমিসটা নিয়েছে ডরনা মানা হ্যায় ডরনা জরুরি হ্যায় ওই রকম জায়গা থেকে, তাও কিছু বানাতে পারিনি। মানে এতটা ইউজলেস স্ক্রিন রাইটার এবং ডিরেক্টর যে কিছুই করতে পারিনি। যাই হোক, আমি আর ইন ডিটেল যাব না। ওভারঅল সিরিজটা কিচ্ছু নেই লাইকেবল, কিচ্ছু নেই। ইটস অ্যান অ্যাবসলিউট জিরো। তো যেহেতু অ্যাবসলিউট জিরো, তাই জন্য আমি সিরিজটাকে অ্যাবসলিউট জিরোই দেবো। এই সিরিজে আলাদা করে প্লট হোলস কিছু বলার নেই, পুরো গল্পটাই প্লট হোল। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনাদের কোনো ওপিনিয়ন, সাজেশন বা মতামত থাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। হ্যাঁ, আমি আজকে থেকে ডিসাইড করেছি কমেন্ট সেকশনে টাইম ওয়েস্ট করতে এলে আমি সেগুলো রিপ্লাই দেবো না। ইউ ক্যান অলওয়েজ ফলো মি অন ইনস্টাগ্রাম। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।